1947 সালের এপ্রিলেও বোঝা যায়নি আগস্টে দেশভাগ হবে। এপারের মানুষ ওপারে যাবে, ওপারের মানুষ এপারে। মুর্শিদাবাদ খুলনার মানুষ বিভ্রান্ত হবে, তাদের অংশে ভারত না পাকিস্তানের পতাকা উড়বে। সিলেটের করিমগঞ্জে পাকিস্তানের পতাকা উড়েও নেমে যাবে। প্রাক্তন এক ইংরেজ বিচারক স্যার সেরিল র্যাডক্লিফ, যিনি আগে কোনো দিন ভারতবর্ষে আসেননি, ভালো করে ম্যাপ পড়ার কোনো প্রাতিষ্ঠানিক বিদ্যা যার নাই, প্রত্যক্ষ কোনো অভিজ্ঞতা নাই এই অঞ্চলের মানুষের জীবন, সংস্কৃতি, ভাষা ও আনন্দ বেদনার, তাকে কিনা দায়িত্ব দেওয়া হলো বাংলাকে বিভক্ত করার বাউন্ডারি কমিশনের। তার আঁকিবুকি ও নানা কূটকৌশলে রাজনৈতিক সমীকরণে কোটি কোটি মানুষের জীবনে অনিশ্চয়তা আর বিপর্যয় নেমে আসে। অনেকের নতুন পরিচয় হয় উদ্বাস্ত। ছেড়ে যেতে হবে 7 পুরুষের বসতি, স্মৃতি ও সংগ্রামের ভূমি, নদী, মাঠ, ঘাট, আশৈশব হেঁটে যাওয়া চেনা পথ, প্রান্তর। পেছনে পড়ে থাকবে ধুধু স্মৃতির ভূমি, স্বজনের কবর আর শ্মশান। অসহায় অজস্র মানুষের স্থান হবে রিফিউজি ক্যাম্পে। কেউ যাবে দূর পৌরাণিক কাহিনীর অনুর্বর দেশে, দণ্ডকারণ্যে। তাদের সংগ্রাম ও গভীর বেদনা ফুরবে না এক জীবনে। কাগজে কলমে ব্রিটিশ শাসিত ভারতকে ভাগ করতে মাত্র 5 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল র্যাডক্লিফকে। কিন্তু যে সীমানা তিনি এঁকেছিলেন ভারত ও পাকিস্তানের, তা আজও উপমহাদেশের বড় উত্তেজনার মূল কারণ। এই ব্রিটিশ আইনজীবী তথা বিচারকের নাম সিরিল র্যাডক্লিফ। ব্রিটিশ ভারতে তখন জনসংখ্যা প্রায় 40 কোটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন অনেকটা তড়িঘড়ি করেই ভারত ছাড়ার সিদ্ধান্ত নেয়। তবে একই সাথে তারা মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের দাবি মেনে নেওয়ার 1947 সালের অগাস্টে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের উদ্ভব হয়। অন্যদিকে ব্রিটিশ শাসিত ভারতে ছিল 2টি বড় প্রদেশ, যেখানে মুসলিম ও অমুসলিমরা ছিল প্রায় সমান সংখ্যক। এর একটি হলো পূর্ব দিকে বাংলা আর পশ্চিম দিকে পাঞ্জাব। র্যাডক্লিফের দায়িত্ব ছিল এই 2টি প্রদেশের মধ্যে বিভক্তি লাইন টেনে দেওয়া, যা ছিল অত্যন্ত জটিল কাজ। এই কাজটি করতে তাকে নির্ভর করতে হয়েছে কিছু অনড় উপদেষ্টা, একটি পুরনো মানচিত্র আর জনসংখ্যার ভুল চিত্র সম্বলিত তথ্য। শত বছর ধরে পাশাপাশি বসবাস করে আসছে এমন কোনো সম্প্রদায়কে সোজা লাইন টেনে বিভক্ত করার সুযোগ ছিল না। তখন এই নিয়ে উত্তেজনা ছিল চরমে, এবং র্যাডক্লিফ নিজেও জানতেন যে এটা কতটা ঝুঁকির কাজ ছিল। তার সিদ্ধান্ত প্রকাশ করা হয়েছিল ভারত ও পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন পর। এতে লাখ লাখ মানুষ স্বাধীনতার আনন্দ উদযাপন শুরু করে, যদিও তারা নিজেরাই জানত না যে তারা ঠিক কোন দেশের অধিবাসী হতে যাচ্ছেন। অনেকেই আবার বিস্মিত হয়েছিলেন। 1,20,00,000 মানুষ র্যাডক্লিফের আঁকা বিভক্তি লাইন, যেটি পরে র্যাডক্লিফ লাইন নামে পরিচিত, সেই লাইন অতিক্রম করতে হয় নিজের বসবাসের জন্য। শুরু হয় ধর্মীয় সহিংসতা, আর তাতে প্রাণ হারায় প্রায় 5 থেকে 10 লাখ মানুষ। এটি ছিল একটি ভয়াবহ ট্র্যাজেডি, যা এখনও রক্তাক্ত করে চলেছে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে। তবে সিরিল র্যাডক্লিফ দেশভাগ শেষ করে ভারত ছাড়ার আগেই পুড়িয়ে ফেলেন তার সব নোট। পুরস্কার স্বরূপ দেশে ফিরে তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে নাইট উপাধি পান। তবে তার মনে কোনো সন্দেহ ছিল না যে পাঞ্জাবি আর বাঙালিরা তার সম্পর্কে কি চিন্তা করবে বা তাকে কিভাবে মূল্যায়ন করবে। তিনি নিজেই বলেছেন, অন্তত 8 কোটি মানুষ আমাকে দেখবে ক্ষোভ নিয়ে। তবে স্যার সিরিল র্যাডক্লিফ আর কখনোই ভারত ও পাকিস্তানে আসেননি। ভারত বিভক্তি কেন অনিবার্য হয়েছিল, এই প্রশ্নে এখনও নানা আলোচনা বা বিতর্ক রয়েছে। ভারতবর্ষে সেই 1947 সালে জওহরলাল নেহেরু, মোহনদাস করমচাঁদ গান্ধী এবং সর্দার বল্লভভাই প্যাটেল সহ কংগ্রেস নেতৃত্ব এক জাতির দেশ দাবি করেছিলেন। তৎকালীন মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না তখন বলেছিলেন, হিন্দু মুসলিমদের একই জাতীয় পরিচয়ে পরিচিতি করা একটি স্বপ্ন মাত্র। মিস্টার জিন্না তখন দ্বিজাতি তত্ত্ব দিয়েছিলেন। এর আগে 1940 সালে তিনি লাহোরে এক বক্তৃতায় ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। জাতি নিয়ে সমস্যার মীমাংসা না হয়
বিষয়টি 1947 সালে ভারত বিভাজনের বড় কারণ বলে মনে করেন অনেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং এমিরেটস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে বলেছেন, ব্রিটিশ শাসকেরা আগে থেকেই সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভারতের বিভাজন চেয়েছিলেন। দ্বিতীয়ত, ভারতবর্ষে তখনকার প্রধান দুটি দল কংগ্রেস এবং মুসলিম লীগ জাতি সমস্যার সমাধান করতে চায়নি বা তাদের দৃষ্টিতে এটি ছিল না। এই দুটি বিষয়কে বিভাজনের বড় কারণ হিসেবে দেখেন অধ্যাপক চৌধুরী। তিনি বলেন, এক জাতির দেশ দাবি করার ভেতরেই লুকিয়েছিল 1947-এর ধর্মভিত্তিক বিভাজনের বীজ। জাতি সমস্যা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সেই সময় ভারতে ভাষাভিত্তিক 17টি জাতি ছিল, কিন্তু কংগ্রেস ভারতে বসবাসকারী জাতিগোষ্ঠীকে এক জাতি বলেছে, আর মুসলিম লীগ বলেছে দুই জাতি। বলেন অধ্যাপক চৌধুরী, তিনি মনে করেন জাতি সমস্যার মীমাংসা করতে না পারার পেছনে বড় কারণ ধর্মীয় সম্প্রদায়কে এক করে ফেলা। হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়, তারা দুটো সম্প্রদায়, তারা কিন্তু দুটো জাতি নয়। কিন্তু কংগ্রেস প্রথমে জ্ঞাত বা অজ্ঞাত স্বরে মনে করল যে ভারতবর্ষে একটাই জাতি আছে। তখন প্রশ্ন উঠল এর ঐক্য নিয়ে। মুসলিমরাও বলল, আমরাও একটি বড় সম্প্রদায় এবং আমরাও একটি জাতি। বলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। অধ্যাপক চৌধুরী মনে করেন, ধর্মের ভিত্তিতে জাতির সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে প্রধান ভূমিকা ছিল কংগ্রেসের ভেতরে থাকা হিন্দু মহাসভাপন্থীদের। মুসলিম লীগ মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র আবাসভূমি চেয়েছিলেন। তারা তখন প্রথমে দেশভাগ চায়নি। অধ্যাপক চৌধুরী আরও বলেন, বিশেষ করে বাংলা এবং পাঞ্জাবে মুসলিমদের সংখ্যা বেশি এবং এই দুটি প্রদেশে মুসলিম লীগের সরকার গঠন করতে হবে। বাংলায় তো মুসলিম লীগের সরকার এসেই গিয়েছিল, এটা কংগ্রেসের ভেতরের হিন্দু মহাসভা মেনে নিতে পারেনি। ফলে কংগ্রেসের আগ্রহ বেশি ছিল ধর্মের ভিত্তিতে ভাগের ব্যাপারে। তখন মুসলিম লীগও দেখেছে তাতে তাদেরও ক্ষতি নেই। ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তান ভাগের পেছনে কংগ্রেস এবং মুসলিম লীগের শিল্পপতি ব্যবসায়ীদের স্বার্থ ছিল বলেও মনে করেন অধ্যাপক চৌধুরী। তবে এর ভিন্ন ব্যাখ্যাও আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষক এবং এমিরেটস অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ভারতবর্ষে হিন্দু সম্প্রদায় ছিল সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যায় কম ছিল মুসলিমরা। এই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় তখন অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে ছিল, আর অর্থনৈতিক দিক থেকে অনেকটাই পিছিয়ে ছিল সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে এই ব্যবধানই 47-এর বিভাজনের মূল কারণ বলে মনে করেন সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের নেতারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, অর্থাৎ ধর্মের একটা রাজনৈতিক ব্যবহার হয়েছে। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন মনে করেন, রাজনৈতিক ব্যবহারের বিষয়কে ভিত্তি করে ভারত বিভাজনকে ব্যাখ্যা করা হলে তাতে ইতিহাসের ভুল পাঠ হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় স্পষ্ট হয়েছিল যে ব্রিটিশদের ভারত ছাড়তে হবে। তৎকালীন ব্রিটিশ সরকারের পরিকল্পনা অনুযায়ী 1948 সালের 30 জুনের আগেই তাদেরকে ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেই সময় তরুণ নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তান আন্দোলনে সক্রিয় ছিলেন। পরবর্তী সময়ে তিনি হন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি। তিনি একেবারে ভেতর থেকে দেখেছেন ভারত পাকিস্তান বিভাজনের ঘটনাবলী। শেখ মুজিব তার অসমাপ্ত আত্মজীবনী বইয়ে বর্ণনা করেছেন ঘটনাবলীর। তিনি লিখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় ব্রিটেনের তখনকার প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ভারতবর্ষে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন। সেটির নাম ছিল ক্রিপস মিশন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্লেমন্ট অ্যাটলি যখন লেবার পার্টি থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন, 1946 সালের 15 মার্চ 3 জন মন্ত্রীর সমন্বয়ে ক্যাবিনেট মিশন পাঠানোর ঘোষণা দেন। বলা হয়েছিল এই মিশন ভারতবর্ষে এসে বিভিন্ন দলের সাথে পরামর্শ করে ভারতবর্ষকে যত তাড়াতাড়ি সম্ভব স্বাধীন করে দেওয়ার চেষ্টা করবে। ব্রিটিশ সরকার মিশন পাঠানোর ঘোষণা দিলেও তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মিস্টার অ্যাটলির বক্তব্যে মুসলমানদের পাকিস্তান দাবির বিষয়ে উল্লেখ ছিল না, বরং ধর্মীয় সংখ্যালঘুদের দাবিকে তিনি কটাক্ষ করেছিলেন। মিস্টার অ্যাটলির বক্তব্য নিয়ে কংগ্রেসের তৎকালীন নেতৃত্ব সন্তোষ প্রকাশ করলেও মোহাম্মদ আলী জিন্নাহ এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন। ব্রিটেনের ক্যাবিনেট মিশন 1946 সালের 23 মার্চ ভারতবর্ষে এসে একটি বিবৃতি দিয়েছিল, সেটাও মুসলমানদের বিচলিত করেছিল।
এই মিশন আসার পর দিল্লিতে 7 এপ্রিল থেকে 3 দিনের কনভেনশন ডাকেন মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ। সেই কনভেনশন ডাকা হয় ভারতবর্ষের মুসলিম লীগপন্থী কেন্দ্রীয় ও প্রাদেশিক সদস্যদের জন্য। মোহাম্মদ আলী জিন্নাহর ডাকে দিল্লি যাওয়ার জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলকাতা থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিলেন। সেই কনভেনশন থেকে মিস্টার জিন্নাহ 1946 সালের 16 আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের ঘোষণা দিয়েছিলেন। মিস্টার জিন্নাহ এসব তৎপরতার মাধ্যমে ব্রিটিশ সরকার এবং ক্যাবিনেট মিশনকে দেখাতে চেয়েছিলেন যে ভারতবর্ষে তখনকার 10 কোটি মুসলমান পাকিস্তান দাবি আদায়ে বদ্ধপরিকর। ব্রিটেনের ক্যাবিনেট মিশন আসার কয়েক মাস পর ভারতবর্ষে জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হলে মুসলিম লীগ প্রথমে তাতে যোগ দেয়নি। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি এবং ভারতীয় কংগ্রেস পার্টির নেতা মাওলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম নামে একটি বই লিখেছেন। তিনি 1940 থেকে 46 সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতি ছিলেন। মাওলানা আজাদ তার বইয়ে লিখেছেন, অন্তর্বর্তী সরকারে প্রথমে অংশ না নিলেও মুসলিম লীগ অনেক আলোচনার পর 1946 সালের অক্টোবরে সেই সরকারে যোগ দিয়েছিল। তবে ইতোমধ্যেই কলকাতা এবং নোয়াখালী সহ ভারতের বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম দাঙ্গা হয়। এমন প্রেক্ষাপটে নতুন ভাইসরয় এবং গভর্নর লর্ড মাউন্টব্যাটেন ভারতবর্ষে আসেন 1947 সালের 22 মার্চ। মাওলানা আজাদ লিখেছেন, লর্ড মাউন্টব্যাটেন নতুন ভাইসরয় এবং গভর্নর হওয়ার পর ইংরেজদের মাথায় ভিন্ন চিন্তা আসে এবং তখন থেকে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে থাকে। যদিও ব্রিটিশ সরকারের ক্যাবিনেট মিশনের মূল লক্ষ্য ছিল পুরো ভারতবর্ষকে অখণ্ড রেখে বিভিন্ন অঞ্চলের অধিকতর স্বায়ত্তশাসন দেওয়ার মাধ্যমে ভারতকে স্বাধীনতা দেওয়া। লর্ড মাউন্টব্যাটেনের সাথে বেশ কয়েকটি বৈঠক করেছিলেন ভারতীয় কংগ্রেস পার্টির তখনকার প্রেসিডেন্ট মাওলানা আবুল কালাম আজাদ। লর্ড মাউন্টব্যাটেন মাওলানা আজাদকে বলেছিলেন ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তর করতে বদ্ধপরিকর, কিন্তু তার আগে ভারতবর্ষে চলমান হিন্দু মুসলমান সংঘাত বন্ধের জন্য একটা পদক্ষেপ নিতে হবে। মাওলানা আজাদ মিস্টার মাউন্টব্যাটেনকে জানিয়েছিলেন কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যকার মতপার্থক্য অনেক কমে এসেছে। তখন ব্রিটিশ মিশন ভারত ভাগের ক্ষেত্রে বাংলা এবং আসামকে একত্রে রেখেছিল, কিন্তু কংগ্রেস এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করে। আসাম এবং বাংলা একসাথে থাকবে কিনা এই নিয়ে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে তীব্র মতপার্থক্য শুরু হয়। দুই পক্ষের মতপার্থক্য এমন একটি জায়গায় পৌঁছায় যে তখন তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন দেখা দেয়। মাওলানা আজাদ প্রস্তাব দিয়েছিলেন বিষয়টি লর্ড মাউন্টব্যাটেনের উপর ছেড়ে দিতে, কিন্তু তখনকার কংগ্রেসের সিনিয়র নেতা জওহরলাল নেহেরু এবং সর্দার প্যাটেল তাতে রাজি হননি। এরই মধ্যে হিন্দু মুসলমান সম্পর্ক খারাপের দিকে যাচ্ছিল। কলকাতার দাঙ্গার পর হিন্দু মুসলমান সংঘাত ছড়িয়ে পড়ে নোয়াখালী ও বিহারে। ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রিটিশদের গঠন করা অন্তর্বর্তী সরকারের কিছু দপ্তর ভাগ করে দেওয়া হয়েছিল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। সেই সরকারের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রেও দুই দলের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল। মাওলানা আজাদ তার বইতে দুটি বিষয় উল্লেখ করেছেন। প্রথমত, লর্ড মাউন্টব্যাটেনের স্ত্রীর একটি বড় প্রভাব ছিল জওহরলাল নেহরুকে ভারত ভাগে রাজি করানোর ক্ষেত্রে। এক্ষেত্রে কৃষ্ণ মেনন নামে আরেকজন ব্যক্তি প্রভাব খাটিয়েছিলেন নেহরুর উপর। ভারতীয় এই ব্যক্তি ছিলেন জওহরলাল নেহরুর খুবই পছন্দের ব্যক্তি। কৃষ্ণ মেনন 1920 সাল থেকে লন্ডনে বসবাস করতেন। তিনি 1946 সালে যখন ভারতে আসেন তখন তার মাধ্যমে জওহরলাল নেহরুর উপর প্রভাব খাটান লর্ড মাউন্টব্যাটেন। ভারতবর্ষে অন্তর্বর্তী সরকার পরিচালনায় জওহরলাল নেহরুর সাথেও মুসলিম লীগ নেতাদের সম্পর্কের অবনতি হচ্ছিল। সরকারে থাকা কংগ্রেস এবং মুসলিম লীগ নেতাদের মধ্যে ঝগড়া প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এই দ্বন্দ্ব প্রভাবিত করেছিল জওহরলাল নেহরুকে। শেষ পর্যন্ত সর্দার প্যাটেলের সাথে জওহরলাল নেহরু ভারত ভাগে রাজি হন। তখন হতাশ হয়েছিলেন মাওলানা আজাদ। মাওলানা আজাদ লিখেছেন, সর্দার প্যাটেল এবং জওহরলাল নেহরুকে বোঝাতে ব্যর্থ হবার পর তিনি শেষ ভরসা করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধীর উপর। মাওলানা আজাদ দেখা করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধীর সাথে। সেই সাক্ষাতে তিনি ভারত ভাগের পক্ষে অবস্থান না নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তবে কয়েকদিন পর মিস্টার গান্ধী লর্ড মাউন্টব্যাটেনের সাথে দেখা করেছিলেন। এরপর সর্দার প্যাটেল মিস্টার গান্ধীকে সাথে নিয়ে প্রায় 2 ঘন্টা বৈঠক করেছিলেন। এসব বৈঠকের পর মাওলানা আজাদ আবার যখন মিস্টার গান্ধীর সাথে দেখা করেন
তখন তার মনে হয়েছে মিস্টার গান্ধীর অবস্থান বদলে গেছে। তবে পরে মিস্টার গান্ধী মাওলানা আজাদকে জানিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে তার পছন্দের ব্যক্তিদের দিয়ে সরকার গঠনের ব্যাপারে মিস্টার গান্ধী প্রস্তাব করেছেন। লর্ড মাউন্ট ব্যাটেনও তাতেও রাজি আছেন। শেষ পর্যন্ত সর্দার প্যাটেল এবং জওহরলাল নেহেরু এর বিরোধিতা করে মিস্টার গান্ধীকে সেই প্রস্তাব প্রত্যাহারে বাধ্য করেন। তখন মিস্টার গান্ধী মাওলানা আজাদকে বলেছিলেন ভারতবর্ষের বিভক্তি অনিবার্য। এখন প্রশ্ন হচ্ছে সেটি কিভাবে ভাগ হবে। মাওলানা আজাদ রাজি না থাকলেও কংগ্রেসের বাকি নেতৃত্ব ভারত ভাগের ফর্মুলা গ্রহণ করেছে। কংগ্রেস নেতৃত্বের অবস্থান পক্ষে পাওয়ার পর লর্ড মাউন্ট ব্যাটেন লন্ডন গিয়েছিলেন। মাওলানা আজাদ লিখেছেন, লর্ড মাউন্ট ব্যাটেন তার পরিকল্পনা ব্রিটিশ সরকারকে বোঝাতে গিয়েছিলেন বলে ধারণা। লর্ড মাউন্ট ব্যাটেন 1947 সালের 30শে মে ভারতবর্ষে ফিরে আসেন এবং 2 জুন তিনি কংগ্রেস এবং মুসলিম লীগ নেতাদের সাথে বৈঠক করেন। এরপর 1947 সালের 3রা জুন মিস্টার মাউন্ট ব্যাটেন ব্রিটিশ সরকারের পরিকল্পনার হোয়াইট পেপার বা শ্বেতপত্র প্রকাশ করেন। সেই শ্বেতপত্রে ছিল ভারত বিভক্তির রূপকথা। ব্রিটিশ সরকারের সেই ঘোষণার মাধ্যমে ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তান নামে ভারতবর্ষের বিভক্তি চূড়ান্ত রূপ নেয়। মাওলানা আজাদের বিশ্লেষণ হচ্ছে, ব্রিটিশ সরকার ভেবেছিল ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হলে অর্থনৈতিকভাবে তাদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। ফলে ভারতবর্ষ ভাগের পেছনে ভারতীয়দের চেয়ে ব্রিটিশ সরকারের স্বার্থ বেশি প্রাধান্য পেয়েছে।